আসসালামু আলাইকুম। আজ 1 ফেব্রুয়ারি 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আর্তনাদ জানালেন জুলাই অভ্যুত্থানের শহীদের পরিবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির স্পষ্ট মতভেদ ছাত্রদের। এবার বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান। এবার বিস্তারিত। আমরা শহীদ পরিবারের প্রতিনিধিরা ভিক্ষার ঝুড়ি নিয়ে গত রোববার গিয়েছিলাম আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের দরজায়। ওনার সহকারী সাব্বির ভাই বলল, গত 30 তারিখের মধ্যে আমাদের দেখার ব্যবস্থা করে দেবেন। পরে উনি মেসেজ দিয়েছেন ডক্টর ইউনূসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই। তাহলে শহীদ পরিবার কোথায় যাবে? শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে এমন আক্ষেপের কথা জানান শহীদ ইমাম হাসান তাইমের ভাই মোহাম্মদ রবিউল আউয়াল। রবিউল আউয়াল বলেন, গত 6 মাস ধরে প্রত্যেকটা হত্যার বিচারের জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়াচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে মাত্র 35 জন আসামি গ্রেপ্তার কেন? ট্রাইব্যুনাল থেকে বলেছিল এই নিয়ে দরখাস্ত করার জন্য। আমি নিজে ট্রাইব্যুনালে দরখাস্ত করতে গেলে আমাকে একজন প্রসিকিউটর বললেন, এগুলো কি করা যাবে নাকি? তখন আমি বললাম, আমি এজলাসে ছিলাম, বিচারপতিরা বলেছিল আসামিদের গ্রেপ্তার না করলে দরখাস্ত করার জন্য। একজন প্রসিকিউটর বললেন, বিচারপতিদের কি মাথা ঠিক আছে? শহীদ পরিবারের এই প্রতিনিধি বলেন, ট্রাইব্যুনালের প্রতি আমাদের এত বিশ্বাস, কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে যদি এমন কথা বলে তাহলে বিচারের জন্য আমরা কোথায় যাব? 2000 হত্যাকাণ্ডে 35 জন আসামি গ্রেপ্তার কি আমাদের প্রাপ্ত ছিল? এই সরকারটা আমাদের। এখন যদি বিচারের জন্য পদে পদে হেনস্থা হতে হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের কেন রাস্তায় নেমে আসতে হলো? শহীদদের স্বীকৃতি কি? শেখ হাসিনা ফিরে এলে তাদেরকে সন্ত্রাসী বলে উপাধি দেবে। বিচার নামে রঙ্গমঞ্চ তৈরি করার মানেটা কি? সংস্কার ও নির্বাচনের আগে প্রত্যেক শহীদের স্বীকৃতি এবং প্রতিটি হত্যার বিচার করতে হবে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে বলা হয়, 2000 সন্তানের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। আগে শহীদদের স্বীকৃতি ও হত্যার বিচার করতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গুম খুন থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত গণহত্যা ও মানবতা বিরোধী সব অপরাধের বিচার চায় বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দলগুলোকে দেয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্রের মূল স্পিরিটকে অক্ষুণ্ণ রেখে নানা সংযোজন ও বিয়োজন এনে এমন অভিপ্রায়ের কথা উল্লেখ করেছে বিএনপি। বিএনপি 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পরিক্রমা তুলে ধরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করেছে। এই ঘোষণাপত্রে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন যাতে আর ফিরে না আসতে পারে সে ব্যাপারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। এছাড়া ন্যূনতম সময়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরা হয়েছে। দলটি জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রকে প্রোক্লেমেশন না বলে ডিক্লারেশন বলে উল্লেখ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা গত 31 ডিসেম্বর গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপির আপত্তির কারণে সেই ঘোষণা আসেনি। অবশ্য আগের দিন 30 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক মতৈক্যে ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগের কথা জানানো হয়। এরপর ছাত্রদের তৈরিকৃত ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে প্রধান উপদেষ্টার ডাকে গত 16 জানুয়ারি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির প্রতিনিধিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সর্বদলীয় ওই বৈঠকে ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন তিনি। সেখানে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের রাজনৈতিক দলিল প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে এর আইনি ভিত্তি কি হবে সে ব্যাপারেও যথেষ্ট আলোচনা পর্যালোচনার প্রয়োজন আছে। এরপর বিএনপি এটা নিয়ে দলীয় নীতি নির্ধারণী ফোরামে একাধিক বৈঠক করেছে। সেখানে জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার গঠনের এতদিন পরে এসে এই ঘোষণাপত্রের যৌক্তিকতা, প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা আছে কিনা এই ধরনের নানান বক্তব্য আসে। ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে নানা প্রশ্ন থাকলেও চূড়ান্তভাবে ছাত্রদের প্রস্তাবিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে সম্মান জানিয়ে বাস্তবতার নিরিখে খসড়ায় প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় বিএনপি।
তারই আলোকে দলটি এই খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করেছে। বিএনপি তাদের এই খসড়া ঘোষণাপত্র নিয়ে ইতোমধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের মতামত নিচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার 12 দলীয় জোট ও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নেতাদের সাথে বৈঠক করেছে দলটি। এছাড়া এই দিন বৈঠক করেছে খেলাফতে ইসলামের সাথেও। পর্যায়ক্রমে যুগপথের অন্য শরিকদেরও মতামত নেবে। এছাড়া বৈঠক করবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা পৃথকভাবে রাজপথে সক্রিয় থেকে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী অন্য দলগুলোর সাথেও। কারণ বিএনপি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই রাজনৈতিক ঘোষণাপত্র প্রণয়ন করতে চায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনের নেতৃত্ব নিয়ে ছাত্র ও বিএনপির খসড়ায় কিছুটা ভিন্নতা রয়েছে। ছাত্রদের খসড়ায় বলা হয়েছে, শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনগণ ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং অবৈধ ও অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। অন্যদিকে বিএনপির খসড়ায় বলা হয়েছে, ফ্যাসিবাদের পতনের নিমিত্তে ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ছাত্রদের খসড়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের পরিসংখ্যান না থাকলেও বিএনপির ঘোষণাপত্রে সেটি সন্নিবেশিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র আন্দোলনে সমাজের সব স্তরের মানুষ যোগদান করে এবং রাজপথে নারী শিশুসহ 2 সহস্রাধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। অগণিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে। আওয়ামী শাসনামলে নির্যাতনের শিকার হওয়াদের নিয়েও ভিন্নতা রয়েছে খসড়ায়। ছাত্রদের খসড়ায় বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী আমলে কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যত্র ছাত্র ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়। অন্যদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় বলে বিএনপির ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। খসড়ায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। তবে অপরাধের কার্যকাল নিয়ে ভিন্নতা রয়েছে। ছাত্রদের খসড়ায় বলা হয়েছে, আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করার দাবি জানাচ্ছি। অন্যদিকে বিএনপির খসড়ায় বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। শোষণ, নিপীড়ন ও বৈষম্যের অবসানে একটি নতুন রিপাবলিক প্রয়োজন বলে মনে করেন ছাত্ররা। তাদের ঘোষণাপত্রে বলা হয়েছে, 1972 এবং 1-11 কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র বা রিপাবলিক প্রয়োজন, যা রাষ্ট্রে সব ধরনের নিপীড়ন, শোষণ ও বৈষম্যের অবসান ঘটাবে এবং দেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে। ছাত্ররা তাদের ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, এই ঘোষণাপত্র 2024 সালের 5 আগস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, ঘোষণাপত্র ব্যাক ডেটে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, উপদেষ্টারা দল করবে, খুব ভালো কথা। ছাত্র যুবক 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 90-এর স্বৈরাচারী আন্দোলন সবসময় তরুণ সমাজ করেছিল, কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য সবসময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা সরকারে থেকে দল করবেন, সেটা হবে না। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল, সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে। তিনি বলেন, বিএনপি সবসময় দেশের জন্য লড়াই করেছে। দেশের স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের বড় ভূমিকা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের জন্য রক্ত দিয়েছেন। শেখ মুজিবুর রহমান 71-এর যুদ্ধের সময় আত্মসমর্পণ করেছিল। সে কখনো মুক্তিযুদ্ধ চায়নি। তার কন্যা শেখ হাসিনা কখনো এ দেশের ভালো চায়নি। তারা শুধু চেয়েছে এই দেশের মাটি, এই দেশের ক্ষমতা। আওয়ামী লীগ মানেই হলো জঙ্গি, লুটপাটকারী, দেশ ধ্বংসকারী, টাকা পাচারকারী। রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে শুক্রবার বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আবুল বাশার ফুল মিয়া নামের এক বিএনপি নেতা নিজের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিয়েছেন, যা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। তবে ফুল মিয়ার দাবি তিনি জয় বাংলা স্লোগান দেননি, পাশে থাকা একজন স্লোগানটি দিয়েছে। তবে বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মীর দাবি আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা নিয়েছেন আবুল বাশার। জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হাতিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল বাশার জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা। এ বিষয়ে আবুল বাশার ফুল মিয়া বলেন, আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দেইনি। জয় বাংলা স্লোগান আমাদের দুশ্মন, এটা আমাদের খানদানদের দুশ্মন। কেন আমি জয় বাংলা বলবো? আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম। বিএনপির এই নেতার দাবি, তার বক্তব্যের শেষের দিকে ওনার পাশে থাকা কেউ একজন জয় বাংলা বলেছে। হাতিয়ার পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজামউদ্দিন বলেন, আবুল বাশার ভাই আমাদের একজন সিনিয়র নেতা, উনি ভুলবশত জয় বাংলা বলে ফেলেছেন। মানুষ মাত্রই ভুল, এটি তিনি ইচ্ছাকৃত করেননি। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, কোনো বিএনপির নেতাকর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারবে না। সংগঠন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা পেলে আবুল বাশারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 31 জানুয়ারি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটককৃত মোহাম্মদ তৌহিদুল ইসলাম একই দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়, ইতোমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। গত শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদুল ইসলাম নামের এক যুবদল নেতার মৃত্যু হয়। যৌথ বাহিনীর সদস্যরা আটক করেছিল বলে পরিবার থেকে দাবি করা হয়েছে। মৃত তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মুখলিসুর রহমানের ছেলে। তিনি সদরের পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমাদের একটা অভ্যাস আছে এরকম যে আমরা ফোনে কথা বলা শেষে ফোনটা আর ডিসকানেক্টেড করি না, অর্থাৎ কেটে দেই না। ফলে কি হয়, আমি কথা বলা শেষে অন্যের সঙ্গে যখন রাফ বা রাস ভাষায় কথা বলি তখন সেটা ওপ্রান্তে থাকা ফোন কলের ব্যক্তির কাছে চলে যায়, যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির তৈরি করে। সুতরাং আপনি ফোনে কথা বলা শেষ করার পর অবশ্যই ফোনটি কেটেছেন কিনা বা বিচ্ছিন্ন করেছেন কিনা তা দেখে নেবেন, নইলে আপনার মর্যাদা যেমন হানি হতে পারে, ঠিক তেমনি আপনার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চলে যেতে পারে অন্যের কাছে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো রকম হামলা হলে সর্বাত্মক যুদ্ধকে উস্কে দেবে তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল জাজিরাকে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো হামলা করে তাহলে তাৎক্ষণিকভাবে এবং সুচিন্তিতভাবে জবাব দেওয়া হবে। এমন হলে ওই অঞ্চল সর্বাত্মক যুদ্ধে ডুবে যাবে বলে সতর্ক করেন তিনি। কাতার সফরকালে আল জাজিরার আরবি বিভাগকে সাক্ষাৎকার দেন আরাঘচি। এতে তিনি সতর্ক করেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা হবে ইতিহাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুলগুলোর অন্যতম। উল্লেখ্য, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে তিনি হোয়াইট হাউসে আমন্ত্রণ করেছেন। সেখানে দুই নেতার বৈঠকে এমন নির্দেশনা আসতে পারে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরও মার্কিন নিষেধাজ্ঞা দিতে পারেন ট্রাম্প।
এসব ঘটনার প্রেক্ষিতে ইরানে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দোহায় সাক্ষাৎ করেছেন। সেখানে আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার প্রচারিত সাক্ষাৎকারে আরাঘোচি বলেন, গাজায় যুদ্ধবিরতিতে কাতার মধ্যস্থতা করেছে, এজন্য তাদের প্রশংসা করি। আমি আশা করি অন্য সব ইস্যুর সমাধান হবে। ওদিকে কাতারে অবস্থানকালে গাজার যোদ্ধা গোষ্ঠী হামাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। এরপর বলেছেন, ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধের পরও গাজায় ফিলিস্তিনিরা জয় পেয়েছেন। তিনি আরও বলেন, সব হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ বিশ্ববাসী দেখেছে। ফিলিস্তিনি জনতা তাদের নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখেছে। আমি মনে করি এটাই হলো বিজয়। হামাসকে নিঃশেষ করে দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ইসরায়েলি বাহিনী তাদের সর্বশক্তি ব্যবহার করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা হামাসের সঙ্গে বসতে এবং সমঝোতা করতে বাধ্য হয়েছে। এটাই হামাসের বিজয়। 2023 সালের 7 অক্টোবর থেকে কমপক্ষে 47,460 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। তারা আহত করেছে কমপক্ষে 1,11,580 জনকে। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকার প্রায় পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কমপক্ষে 23 লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছেন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।